দেশের শাসন ব্যবস্থা তখন বিদেশিদের কাছে। দেশে তখন চারিদিকে লুটপাট, খুন, চুরি, ডাকাতি, বিভিন্ন অরাজকতায় ছড়িয়েছিল। দেশের শাসনভার তখন বিদেশিদের কাছে। আইন তাদের, পুলিশ তাদের, যার ফলে তাদের অত্যাচারের সীমা ছিল না। প্রত্যেক চাষির নীল চাষ করা বাধ্যতামূলক ছিল, যার ফলে জমি হয়ে যাচ্ছিল নষ্ট, যার জন্য চাষিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। নীল চাষ না করলে চলতো অকথ্য অত্যাচার। এই অত্যাচার ও নীল চাষের বিরুদ্ধে সে সময় যে বাধা দিয়েছিল সে এই গল্পের রঘু ডাকাত। কিন্তু কিভাবে হলো রঘু বাংলার কুখ্যাত ডাকাত? কি রে মদন, এভাবে ছুটছিস কেন? আগে আগে ঠাকুর মশাই, ঘাটে কতগুলো জাহাজ এসেছে। লোকগুলোকে দেখতে এদেশীয় তো মনে হলো না। তার মানে আরো বিদেশির আগমন ঘটেছে দেশে? তুই শিগগির খবরটা গায়ে সবাইকে জানিয়ে দে। ঢাল চুরকি নিয়ে সবাইকে তৈরি থাকতে বল। আমাকে এক্ষুনি একবার রঘুর কাছে যেতে হবে। আর দেরি করিস না বাবা, তুই শিগগির যা। কর্তা কর্তা মানে সাইডা দিন। আমার আমার সাতকুলের এই একখান মাত্র জমি, এই জমি খান নীল চাষে দিলি সারা বছর আমার বউ বাচ্চা নিয়ে অনাহারে মরতে হবে কর্তা। ওই জমিটা তোকে সারা জীবনের জন্য নীল চাষ করতে বলেছে সাহেব। সাহেবকে তো অনেক বুঝিয়েছি, কিন্তু সাহেব তো বোঝে না। কর্তা মরে গেলেও আমি এই জমি দিতে পারবো না কর্তা। এই জমির কারণে আমি সারাটা বছর বউ বাচ্চা নিয়ে দুবেলা হাত পেটা খেয়ে কোনো মতে বেঁচে আসি। এ অন্যায় আপনি করবেন না কর্তা, এ অন্যায় আপনি করবেন না। একে কিভাবে বুঝাতে হয় তা আমরা ভালোভাবেই জানি। এই তোরা খাড়ায় খাড়ায় কি দেখতেছস? মার ব্যাটারে মার। দুই দিন সময় দিলাম, তার মধ্যে জমির দলিল সাহেবের কাছে জমা দিয়ে আসবি। তা না হলে এরপর আর তোকে বাঁচিয়ে রাখবো না, একেবারে মেরি ফেলবো হারামজাদা। মা কালী দিব্যি, যতক্ষণ দেহে আছে প্রাণ এ বাংলার মাটিতে এক একটা ফিরিঙ্গিকে ধরবো, কাটবো আর এই গঙ্গার জলে ফেলবো। এটাই বঙ্গমায়ের কাছে আমার প্রতিজ্ঞা। জয় মা কালী। বাবা রঘু, তোকে একটা কথা বলি শোন। তুই যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াস, এইভাবে কি দিন চলবে? ধর্মে কর্মে মন না দিলে, পুজো পাঠ না করলে তোকে তো না খেতে পেয়ে মরতে হবে। আর ভালোভাবে পুজো না করলে লোকে তো কেউ তোকে ডাকবে না। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। পুজো করে দক্ষিণা না নিলে দেখবে সবাই আমাকে ডাকছে। তা দক্ষিণা না নিলে খাবে কি? সংসারটা চলবে কি করে তোর? বউ বাচ্চাকে না খাইয়ে মারবি? কেন? আমাদের ধানের জমিগুলো রয়েছে তো, আরো বড় বড় বাগানও রয়েছে। এর থেকে বেশি কিছু চাই না, ওতেই আমার হয়ে যাবে। তা তেল নুন কিনবি কি দিয়ে? কেন? ধান বেচে, কাপড় বেচে। কাপড় বেচবি? হ্যাঁ, পুজোর সময় তো আমাদের প্রণামীর কাপড় দেয় সবাই। তা অত কাপড় আমাদের কি কাজে লাগবে? তাহলে পুজোর সময় যে গরিব দুঃখীদের কাপড় চোপড় দেয় সেগুলো কি বন্ধ করে দিবি? কেন? তাহলে বেচার জন্য কাপড় পাবি কোথায়? তাহলে ভিক্ষা করব। বামুনের তাতে দোষ কোথায়? কিন্তু দেবতার পুজো করে মজুরি নিলে তাতে তো পাপ হয়। শোনো শোনো শোনো, সমস্ত কৃষকদের জানানো যাচ্ছে যে বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা সবার বাধ্যতামূলক। সেই জমিতে যা নীল চাষ হবে
তার দাম ঠিক করে দেবেন নিজেই আমাদের নতুন ম্যালকম সাহেব। কোম্পানির হাব ভাব আমার ভালো লাগছে না। কখন কি কার সর্বনাশ হয় সেটাই ভাবছি। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু বাবা, আমার পাশের গায়ে একটা নিমন্ত্রণ আছে, আমি বিকেলের মধ্যে ফিরে আসব। আমার সেখানে যেতে হবে, তুমি সাবধানে থেকো। আর বাবা, আমার সকাল সকাল যেতে হবে বুঝলে। আমি এখন আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। গজেন ঘোষ, গ্রামের সবাই নীল চাষ ঠিকঠাক মতো করছে তো? আগে হুজুর, প্রায় সবাইকেই বুঝিয়ে সুঝিয়ে কাউকে কাউকে পিটিয়ে পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করেছি। আর কিছু লোক বাকি আছে। এই গ্রামের একটা চাষিও যেন নীল চাষ করতে অবাধ্য না হয়। তোমাকে টাকা দিয়ে কাজে রেখেছি কি জন্য? মেরে পিটিয়ে নীল চাষ করাও সব কটা ছোট লোককে। এগার চারিদিকে শুধু আমি নীল চাষ দেখতে চাই। সাহেব, শুধু নীল চাষ করলে সবাই খাবে কি? কি খাবে সেটা দেখে আমার লাভ নেই। তোমাকে যেটা বললাম সেটাই তুমি করো। তোমাকে বেশি বুঝতে হবে না, যাও কাজ করো। রামাচার্য মশাই, বাড়িতে আছো? ও ঠাকুর মশাই, বলি কোথায় গেলে? বাইরে এসো। কি হলো গজেন বাবু, এত সকাল সকাল চিল্লামিল্লি করছো কেন? বলি কি হয়েছে? চেল্লামেল্লি নয়, বলছি যে এবার তোমার পুকুর পাড়ের ওই জমিতে নীল চাষ করতে হবে। আমার পুকুর পাড়ের জমিতে নীল চাষ? তুমি কি পাগল হয়ে গেছো? পুকুর পাড়ের জমিতে নীল চাষ করলে আমরা সারা বছর খাবো কি? কারণ ওই জমিতে একবার নীল চাষ করলে ওই জমিতে আর ধান চাষ হবে না। ওই জমিটা তোকে সারা জীবনের জন্য নীল চাষ করতে বলেছে সাহেব। তুমি একটু সাহেবকে বুঝিয়ে বলো, ওটা আমাদের ব্রহ্ম জমি। ওই জমিতে নীল চাষ করা যাবে না বাপু। সকাল সকাল এখান থেকে কেটে পড়ো, না হলে আমার ছেলে যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাহেবকে তো অনেক বুঝিয়েছি, কিন্তু সাহেব তো বোঝে না। না শুনলেও উপায় নেই বাবা, ওই জমিটা নীল চাষের জন্য দিতে পারবো না। কাজটা ভালো করলে না ঠাকুর মশাই, সাহেব শুনলে রেগে যাবে। তা করলে করবে, আমার অন্নের ব্যবস্থা আগে। ঘরে অন্ন না থাকলে সাহেব কি আমায় খেতে দিতে আসবে? ঠাকুর মশাই, তোমাকে তলব করেছে নীলকুঠির সাহেব। কেন? সেখানে গিয়ে কি করব আমি? চলো, সেখানে গিয়ে টের পাবে। আর না গেলে তোমাকে বেঁধে নিয়ে যেতে বলেছে সাহেব। চলো দেখি দেখি কি অপরাধ করলাম আমি। ওখানে গেলে হাড়ে হাড়ে টের পাবে গজেন ঘোষের কথা অমান্য করার মজা। আপনি রামাচার্য? আগে হ্যাঁ সাহেব। তোমাকে পুকুর পাড়ের জমিতে নীল চাষ করতে বলেছিল গজেন? আগে হ্যাঁ সাহেব। কেন করোনি? হুজুর, ওই জমিতে নীল চাষ করলে আমার 14 গোষ্ঠী না খেতে পেয়ে মরবে। তাই ওই জমিতে নীল চাষ কি করে করি বলো তো? কেন? ইট খাবে, পাথর খাবে? সাহেব, আপনি কি এইসব খেতে পারবেন? জবাবটা ওকে। বিনা কারণে আমাকে এখানে ডেকে এনে এমন অপমান করা ঠিক হলো না কিন্তু সাহেব। নীল চাষ করবে কিনা বলো? সাহেব,
এটা কিন্তু গরিবের উপর জুলুম। জুলুম? সহিম হোয়াট ইজ জুলুম? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি ওখানে নীল চাষ করতে দেব না। এখনো বলছি নীল চাষ করবে কিনা বলো। সাহেব, আপনি যা পারেন তাই করে নিন। Hit the bloody human. Punish him. I said punish him also right now. হুজুর, ঠাকুর মশাই মনে হয় মারা গেছে। What? He's dead? হুজুর, এবার কি হবে? এই কি করলো তোরা? মারতে মারতে ঠাকুর মশাইকে তো মেরেই ফেললি। কর্তা, এইবার কি করব? কোনো ফাঁকা জায়গা দেখে ফেলে দিয়ে আয়, দেখিস কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে কর্তা, আপনি একদম ভাববেন না। আরে আরে, ও কাকে রেখে যাচ্ছে ওই গাছতলায়? হ্যাঁ, ও তো মতি। হে বেটা গজেন ঘোষের চামচা। ওই যে ওই যে ওই যে পালিয়ে যায়। ওই তো পালিয়ে গেল আমাকে দেখে। দেখি তো কাকে রেখে গেল ওখানে। আরে, এ তো আমাদের রামাচার্য। হায় হায়, দাদা, ও দাদা, কি হলো গো তোমার? আমাকে গজেন ঘোষ আর সাহেব মিলে মেরেছে। ও বৌদি, ও মাসিমা, কোথায় সবাই? বাইরে এসো। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো কি হলো বলি, এত চিল্লামিল্লি কিসের? এ কি, এ কেমন করে হলো হরিদা? হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কে করলো রে? বাবা রঘু, তুই কোথায় রে বাবা? এ কেমন করে হলো হরিদা? আমি যতটুকু দেখলাম, রামদাকে ওই গজেনের দুই চামচা মতি আর লালু এক গাছতলায় এই অবস্থায় বসিয়ে রাখতে। আমাকে দেখে ওরা পালিয়ে যায়। আর আমি যখন রামদার কাছে গেলাম, তখনও একটু একটু জান ছিল রামদার। আর আমাকে বিড় করে বলল, নীলকর সাহেব আর গজেন ঘোষ মিলে এই কাজ করেছে। বৌদি, আমি এখন আসি, আমার অনেক দেরি হয়ে গেল। মা, পিসি, বাবার এই অবস্থা কি করে হলো? সকালবেলা দুজনে এসে ডেকে নিয়ে গেছিল নীলকুঠির উদ্দেশ্যে। তারপর হরি এসে বলল, ওই নীলকর সাহেব আর গজেন ঘোষ তোর বাবার এই হাল করে দিয়েছে। কবিরাজ এসেছিল, ওষুধ দিয়ে গেছে, কিন্তু কিছুই খেতে পারছে না। মা, আমি একটু আসছি। বাবা রঘু, কোথায় যাচ্ছিস তুই? বাড়ি এসে বলছি। আমার জন্য কোনো চিন্তা করো না। কবিরাজ কাকা, কবিরাজ কাকা, বাবাকে কেমন দেখলে? ভালো নয় বাবা রঘু, ভালো নয়। কেন কবিরাজ কাকু, কি হয়েছে বাবার? মাথায় আর ঘাড়ে খুব চোট লেগেছে, বুঝলি বাবা। ওই নীলকুঠির কাছারিতে ডেকে নিয়ে খুব মেরেছে বাবাকে, মেরে পথের উপর ফেলে রেখেছিল। তা হতে পারে, কিন্তু আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, বুঝলি বাবা রঘু।
মাথায় কোনো কাটা বা ফোলাও নেই, তাই সন্দেহ হচ্ছে ঘাড়েই লেগেছে। কবিরাজ কাকা, বাবার সুস্থ হতে কতদিন সময় লাগবে? জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না বাবা। কবিরাজ কাকা, বাবার জ্ঞান ফিরবে তো? সবই ভোলানাথের ইচ্ছা বাবা, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না বাবা। তাহলে বাবা বাঁচবে না? না না, হয়তো বাঁচবে, কিন্তু চিরদিনের মতো পঙ্গু হয়ে যাবে, চলাফেরার শক্তি আর থাকবে না। ভগবানকে ডাক বাবা, সেই কিছু করলে করতে পারে। কি আর করবে ভগবান, সারা জীবন পুজো আরচি করে এই তো হলো কবিরাজ কাকা। আর ভগবান? গজেন বাবু, একটা কথা বলতে এলাম তোমার সাথে। কে রঘু? আমার বাবাকে কুঠি বাড়ি ডেকে নিয়ে গিয়ে মেরে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়েছো। হরি বাবাকে বাড়ি পৌঁছে দিয়েছে, আর হরি সবকিছু দেখেছে, সবকিছু বলেছে। আমি সবকিছু জেনে গেছি। এটা তোমার আর ওই নীলকর সাহেবের কথাই হয়েছে। তোমার এই চেলা চামুন্ডারাই এ কাজ করেছে। বাবার এখনো জ্ঞান ফেরেনি। বাবার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে এসব কি বলছিস তুই? নীলকুঠিরের কে রামাচার্যের গায়ে হাত তুলবে? এত সাহস কার? এখানে ফালতু কথা বলে কোনো লাভ নেই, যা এখান থেকে। আর শুনে যা, আমার লাঠেলের সামনে দাঁড়াবে এমন লাঠিয়াল এই তল্লাটে নেই। তোমার অনেক অন্যায় অত্যাচার এই গায়ের লোক সহ্য করেছে, আর নয়। এবার তোমার এই ঘর জ্বলবে, গঙ্গায় লাশ ভাসবে, আর রেহাই নেই। মতি, শুনলি তো কি বলে গেল? হ্যাঁ, ওসব কথায় আমরা ভয় পাই না কর্তা। বেশি তেড়িবেড়ি করলে পিটিয়ে চামড়া তুলে দেবো না। আর তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর বাপরে যেখানে পাঠাইছি ওইখানে ওরে পাঠাই দি মনে কর্তা। আপনি বেশি ভাবেন না। তাও তোরা রাতে একটু সজাগ থাকিস। এটার বাপ মরেছে, মাথায় আগুন উঠেছে ওর। আপনি কোনো চিন্তা করেন না কর্তা, আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু বলতে হবে না কর্তা। হায় হায় রে, ই আমার কি হলো গো? ও গো, তুমি কোথায় গেলে গো? হায় হায় গো, ও ঠাকুর, এ কি হলো গো আমার? থাম রে বোন, থাম। ভগবান যা করে ভালোর জন্যই করে। কাঁদিস না বোন, কাঁদিস না। গজেন ঘোষ, বাবাকে শেষ করে ঘাট থেকে ফিরছি। এবার তোর পালাও শেষ করব। আর এই গ্রামে বাস করাও তোর চলবে না। আর তার সাথে এই গ্রামে নীল চাষ করাও চলবে না। কথাটা যেন মনে থাকে। হুজুর, হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। ওই ওই রঘু আমাকে যেখানে সেখানে ধমকাচ্ছে। আমাকে আর আপনাকে শেষ করে দিতে চায় ওই পাষণ্ড রঘু। হোয়াট ধমকি? ডোন্ট মাইন্ড, আমি এখনই দারোগা বাবুকে বলে রঘুকে ফাটকে আটক করছি। হাজতে দুঘা খেলে সব ঠিক হয়ে যাবে। আগে হুজুর, তাতে অনেক খারাপ হতে পারে। গায়ের ছেলে ছোকরারা ওকে খুব মানে। Damn it! একটু ভয় পেলে তুমি ম্যানেজারি করবে কিভাবে? ছোট লোকগুলোকে মাথায় তুললে পেয়ে বসবে, হারামজাদা গুলোকে মাথায় উঠতে দেবে না একদম। হুজুর, আগে ভাগে এত বাড়াবাড়ি করে লাভ নেই। দারোগা একবার ওকে উল্টো ধমক দিয়ে আসলে তাতেই কাজ হয়ে যাবে। ওকে, আমি খালি দারোগাকে যেতে বলছি, গিয়ে বেটাকে ভালো করে ধমকে আসবে। আগে হুজুর, কাল নয়, কদিন পরে ওর বাবার শ্রাদ্ধ হবে। সেখানে অনেক লোকজন থাকবে। তাদের সামনে যদি দারোগা বাবু বেটাকে আচ্ছা করে ধমক দেয় তাহলেই ঠিক হবে। ইটস অল রাইট, আমি দারোগাকে তাই বলে দেব।
ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ওসব তুমি মাথায় রেখো না। তুমি বিপরা কাজ করে যাও, তুমি কোনো কিছু ভেবো না। তুমি আমাদের লোক, আমরা এই দেশের রাজা, মানে তুমি রাজার লোক। তোমার ভয় কি? এদেশে আমাদের ক্ষতি করতে পারে এমন সাহসকার। কিন্তু খেয়াল রেখো, নীলের চাষ আগের বারের চেয়ে এবার ডাবল হওয়া চাই। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না হুজুর, তার ব্যবস্থা আমি সব করে রেখেছি। ভালো জমি কোথাও বাকি রাখিনি। ঠিক আছে, যাও তুমি। আর কোন রকম অসুবিধা হলে আমাকে খবর দিও। এখানে রঘুনাথ আচার্য কে আছে? থানায় নালিশ এসেছে তার নামে। হুজুর, কি হয়েছে আপনি আমারে কন দেই? আমি হলাম এই গায়ে মোড়ল। গজেন ঘোষ থানায় এসে মামলা করেছে। রঘুনাথ নাকি গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছে, তাই আমাদের এখানে আসা। আমি রঘুনাথ আচার্য, তা আর কি কি বলেছে ওই পাষণ্ড রক্তচোষা গজেন ঘোষ? রঘুনাথ আচার্য, তুমি কিছুদিন আগে গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছো। তোমাকে আমি সাবধান করতে এসেছি। এই গ্রামে যদি কোনো ঝামেলা বা মারদাঙ্গা হয় তাহলে তোমাকেই দায়ী করা হবে। আশা করি তুমি ভবিষ্যতে ভদ্র হয়ে চলবে। আগে হুজুর এই এসেই চলে যাবেন, একটু বসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। না মোড়ল মশাই, আজ আর সময় নেই। তুমি রঘুকে একটু সাবধান হয়ে চলতে বলো, না হলে কিন্তু বেঘরে জেলের ঘানি টানতে হবে। কথাটা যেন মনে থাকে। এই চল সবাই। বাবা রঘু, তুই একবার বল দারোগা বাবুরে দেখে বসা। কেন? দারোগা যে কাজে এসেছে কাজ হলেই চলে যাবে, অত খাতির যত্ন করার কি আছে? উনি কি আমার বাড়ির জামাই যে ঘরে বসিয়ে জামাই আদর করব? বাবা অমন বললে হয়? আমাদের থানার বড় বাবু বলে কথা। যা বাবা যা, ওনারে ডেকে এনে একটু জল মিষ্টি খাইয়ে দে। তা তুমি নিয়ে গিয়ে বসাও না তোমার বাড়িতে। আমার অত শখ নেই। এরা সবকটাই এক গোয়ালের গরু, এদের পা চেটে কোনো লাভ নেই। বাবা কাজটা ভালো হলো না। দারোগা বাবুর সঙ্গে কড়া ভাষায় কথা বলা তোর কি ঠিক হলো? বাবা রঘু, যা বাবা ঘাটে যা, পিণ্ডটা গঙ্গায় দান করে আয়। তাই যাচ্ছি পিসিমা, তাই যাচ্ছি। আজ বাবার শ্রাদ্ধ করলাম, এবার নীল করে শ্রাদ্ধ করব। তোমরা অনেক ঘর পুড়িয়েছ, অনেককে মারধর করেছ, তার সুদ হয়েছে অনেক। আমি সব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব, আর তোমাদের বাঁচতে দেব না। মতি, শুনলি তো রঘু কি বলে গেল? আগে হুনছি কর্তা, ওইসব ফাঁকা আওয়াজে ডরাই না আমরা। ছেলেটা বড্ড একরোখা যে। হোক না, কি করতে পারে করুক না। জানিস তো ও লাঠি চালাতে ওস্তাদ। হ্যাঁ, ওরকম কত ওস্তাদ দেখলাম। আমাদের কাছে ওস্তাদি দেখাতে এলে না, পিটিয়ে হাত পা ভেঙে দেব। আপনি একদম ঘাবড়াবেন না কর্তা। বেটা পুরো খেপে গিয়েছে। ছেলেটা এখন কিন্তু তাককে তাককে থাকবে, কিছু একটা তো ও করবেই। কোনো একটা ক্ষতি করে বসলে সে ক্ষতির মাসুল দেয়া যাবে না। আমাকে সাবধানে থাকতে হবে। তোদের আচার্য মশাইকে ওভাবে মারা ঠিক হয়নি, লোকটা মরেই গেল। আগে কর্তা, ব্যাপারটা অমন হবে আমরা বুঝতে পারিনি আগে। তা যাই হোক, একেবারে ব্রহ্ম হত্যা হয়ে গেল রে। তা হলো হলো, আপনার কি?
ও তুই বুঝবি না, ছেলেটা যে কি অনিষ্ট করবে আর আমার যে কি হচ্ছে ভেতরে, ছেলেটা যখন তখন আমার উপর হামলা করবে, সেটা তুই বুঝবি না। হ্যাঁ, সাই করবে। তাহলে আমরা বেঁচে আছি কেন? কিছু করলে ওর ভিটেতে গুগু চড়াবো। সে তো পরের কথা, প্রথম চোটটা আমাকেই সহ্য করতে হবে। কিচ্ছু হবে না কর্তা, আপনি কিচ্ছু ভাববেন না। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, চারিদিকে গরু বাছুর ডাকছে। দেখি, আগুন আগুন, মতিয়া কালিয়া, ওরে তোরা কোথায়? আগুন আগুন, ওরে ওঠ মতি, ওঠ তোরা। আর চারিদিকে আগুন জ্বলছে। তোদের পুষে কোনো লাভ নেই, এক একটা অকম্মার ঢেকি। কে কে ওখানে? এই দেখ তো মতি, দেখ তো ওখানে কে মশাল হাতে। তবে রে বেটা, দাঁড়া। মরে গেলাম, মরে গেলাম কর্তা। আমার বুকে বল্লভ গেঁথে দিয়েছে। মরে গেলাম কর্তা, আমাকে বাঁচান কর্তা, আমাকে বাঁচান। ওরে তোরা কে কোথায় আছিস? জল ঢাল, ওরে জল ঢাল মতিয়া। ওরে তোরা কোথায় গেলি রে মতিয়া? জল ঢাল। আরে দূর কর্তা, বুকের কাঁচায় বল্লমের কোপ খেয়ে বসে আছি, আর আপনি জল ডাল করছেন। তুমি জল ঢালো, গিয়ে যাও। এই, কেউ জল ঢালিস নে। এ পাষণ্ড অনেকের ভিটেতে আগুন দিয়েছে, নিজের ভিটে এবার পুরুক, গায়ের আপদ দূর হোক। ওই গজা বেটাকে ঠেলে আগুনে ফেল, অত্যাচারের মূল উপড়ে যাক। হায় হায় রে, আমাদের সব গেল। এবার আমরা কোথায় যাব? এসব তোমার পাপের ফল। কোথাকার কোন সাহেবের পাল্লায় পড়ে নিজের গায়ের লোকের উপর আরেকটু অত্যাচার করো। তোমার পাপের আগুনে সব শেষ হয়ে গেল। এই মতিয়া, এখানে আবার ঘর তুলতে হবে। তুই ঘর আমিকে খবর দে, 1 সপ্তাহের মধ্যে এখানে ঘর ওঠা চাই। ততদিন আমি শ্বশুর বাড়িতে থাকবো। আগে কর্তা, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি সাবধানে যান। রঘুদা, 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 খবর আছে। বল, কি খবর নিয়ে এসেছিস? রঘুদা, গজেন ঘোষ আবার ঘর তুলবে ওখানে। মতিয়া ঘরামিকে খবর দিতে গেল। এ গায়ে গজেন ঘোষের কোনো ঠাঁই নেই। আবার ওখানে ঘর তুললে সে ঘরও পুড়বে। কিন্তু সে গজা বেটা কোথায় এখন? শুনেছি ঘর যতদিন না হয় ততদিন হুগলিতে ওনার শ্বশুর বাড়িতে থাকবে। ঠিক আছে, তুই এখন যা। হুজুর, হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। এই বউ ছেলে মেয়ে নিয়ে তো আমি এখন গাছতলায় বসেছি। আমার ঘর বাড়ি পুড়িয়ে ওই রঘু আমাকে উৎখাত করে ছাড়িয়েছে। কেন, কি হয়েছে? রঘু কি করেছে তোমার? ওই রঘু আমাকে উৎখাত করে ছাড়িয়েছে। দাঁড়াও, আজ আমি দারোগাকে বলে দিচ্ছি। দারোগা আজ রঘুকে গ্রেফতার করবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। আমিও দেখবো বেটার কত চর্বি হয়েছে। বেটার সব চর্বি একেবারে নিংড়ে ছেড়ে দেব। একই হঠাৎ পুলিশ গাড়ি এলো কেন বাড়িতে? মনে হয় রঘু কিছু করেছে, কিন্তু কি করেছো যার জন্য পুলিশ এলো বাড়িতে? রঘুনাথ কি বাড়িতে আছে? ওর নামে থানায় মামলা আছে। ভালোই ভালোই
ওকে বের করে দিন, নাহলে আমরা ঘরে ঢুকতে বাধ্য হব। কিন্তু বাবু, রঘু তো বাড়িতে নেই। কদিন হলো রঘুর কোনো পাত্তাই নেই। কিন্তু কোথায় যে গেছে তার কোনো খবরই নেই আমার কাছে। এই কমল বাবু, তুমি ঘরে যে খুঁজে আসো তো। বেটা যদি ঘরে লুকিয়ে থাকে, বেটার ঘাড় ধরে বাইরে নিয়ে এসো। স্যার, ঘরে তো কিছু পেলাম না। বেটা আমাদের আসার খবর পেয়ে মনে হয় গা ঢাকা নিয়েছে। গা ঢাকা দিয়েছে? গা ঢাকা দিয়েও কোনো লাভ হবে না। দাঁড়াও, বেটাকে ধরার উপযুক্ত ব্যবস্থা আমি আজই করব। সাহেব, রঘুকে পাওয়া যায়নি। বেটা আমাদের আসার খবর পেয়ে আগে থেকে গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দিয়েছে? তুমি এক কাজ করো, কাল সকালে গ্রামের ঢাড়া পিটিয়ে দাও আর 500 টাকা ইনাম রাখো। দেখি বেটা কোথায় লুকিয়ে আছে। সাহেব, 500 টাকাটা একটু বেশি হয়ে গেল না? 500 টাকা ভুললেই যে 500ই দিতে হবে তার কি মানে আছে? বেটাকে ধরা তো পড়ুক। 500 টাকাটা বড় কথা নয়, বড় কথা রঘুকে ধরা। এখন যাও, নিজের কাজ করো। রঘুনাথাচার্য, বর্তমান বাংলার রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে, সাহেব তাকে নগদ 500 টাকা পুরস্কার করবে। গ্রামবাসীদের কাছে এ আমার বড় অনুরোধ থাকবে। এই টাকার লোভে এবার এই গ্রামের লোক রঘুকে ধরিয়ে দেবে। এইসব ছোট লোকেদের গোড়া থেকে বিনাশ করে দেওয়া উচিত। তা না হলে গরিব শোষণে এরা এই পথের কাঁটা হয়ে দাঁড়াবে। সাহেব, রঘুর কোনো খোঁজ হলো? সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু রঘুর কোনো খোঁজই পাওয়া গেল না। এটা মনে হয় এই অঞ্চল ছেড়ে পালিয়েছে। তুমি আর কোনো ভয় পেও না গজেন, তুমি আবার নীল চাষের দিকে মন দাও। এই অঞ্চলের চারিদিকে শুধু আমি নীল দেখতে চাই, নীল। এই অঞ্চলে নীল চাষ ছাড়া অন্য কোনো চাষ হলে তাকে বোঝাও, আর না বুঝলে রামাচার্যের মতো অবস্থা করো। আগে হুজুর, আমি আছি তো। এই মাসের মধ্যেই আপনি চারিদিকে শুধু নীল আর নীল দেখবেন। এবার আমি আসি কর্তা। ঠিক আছে, যাও তুমি। আর কোন রকম অসুবিধা হলে আমাকে খবর দিও। এই, কিছুদিন তোরা এদিক ওদিক একা বেরোবি না। পুলিশ কিন্তু আমাদের পাগলের মতো খুঁজছে। আমি চাই না তোরা একজনও পুলিশের হাতে ধরা পড়িস। সর্দার, আপনাকে ধরার জন্য সাহেব অনেক টাকা ইনাম রেখেছে। তার মানে? সর্দার, আপনাকে যে ধরিয়ে দিতে পারবে সাহেব তাকে 50 টাকা ইনাম দেবে। আচ্ছা, 50 টাকা ইনাম? এই রঘুর দাম মাত্র 50 টাকা? দাঁড়াও, বেটাদের ইনাম দেওয়াচ্ছি। সর্দার, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আশেপাশে গায়ের কোনো ছেলে ছোকরা আমাদের সাথে গদ্দারি করবে না। সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু বেটাদের উচিত শিক্ষা না দিলে আস্তে আস্তে গরিব দুঃখীর গলা টিপে মারবে। আমি বেঁচে থাকতে কখনোই এটা হতে দেব না। সর্দার, আমাদের মনে হয় এখানে থাকাটা উচিত হবে না। একদম ঠিক কথা বলেছিস বুধু। এক্ষুনি আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হব। এই, চলো সবাই। এই বরেন কর্তা, চলুন বাড়ি ফেরা যাক। আজ আর কোনের বাড়ি থেকে কেউ টাকা নিয়ে আসবে না। শুধু শুধু এই অন্ধকারে ঘাটে বসে মশার কামড় খেয়ে কি লাভ?
সর্দার, নদীর ঘাটে কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছি কিছু লোক ঘাটে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের মতলবটা কি সেটা তো আগে জানতে হবে। কি আর মতলব হবে সর্দার? ওই যে টুপোর মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, তার মানেটা কি বুঝতে পারছো? এবার বুঝলাম। তার মানে হলো বেটা এই গায়ে বিয়ে করতে এসেছে। ওস্তাদ, বিয়ে মানেই গয়নাগাটি, ব্যাপারটা ভালোই জমবে। কিন্তু বিয়েটা হচ্ছে কোথায় সেটা আগে খুঁজে বার করতে হবে। ওস্তাদ, তুমি ছদ্মবেশে গিয়ে একটু দেখে আসো এই বেটারা কোথা থেকে এসেছে আর বিয়েটাই বা কোথায় করছে। তার আর দরকার হবে না। ওই দেখ, একজন লোক তো এদিকেই আসছে, ওকে ধরলেই পুরো ঘটনাটা জানা যাবে। তোরা বরং একটু লুকিয়ে পড়, আমি দেখছি ব্যাপারটা। এই যে শুনছো, বলছি বিয়েটা কোন দিকে হচ্ছে গো? কেন তোমাকে বলতে দেবো কেন? কে হে তুমি শরৎ? তোমাকে বলে আমার কি লাভ? বিয়েটা কোথায় হচ্ছে তোমাকে বলে দিই, আর তুমি বিনা নেমন্তন্ন গিয়ে ওখানে পেট ভরে খেয়ে আসো, তাই তো? অত পাগল আবার পাওনি মাকুন্দ। আচ্ছা, তাহলে তুই বলবি না, তাই তো? কেন বলবো না? এই গায়ের শেষে এক বিমল বুড়ো নামে লোক থাকে, তার ছোট মেয়ের বিয়ে হচ্ছে। কিন্তু সাবধান, বরযাত্রী কিন্তু খুব বজ্জাত লোক, বিয়েটা নিয়ে একেবারে গোলমাল বাঁধিয়ে রেখেছে। এই বুধো, বেরিয়ে আয়। যতক্ষণ আমি না আসি এটাকে কোনো একটা গাছে বেঁধে রাখ, যা নিয়ে যায় একে। ভগবান, আমার কি হলো গো? কি সর্বনাশ হলো গো? পেন নাম হই গো ঠাকুর, কাঁদছো কেন? কে তুমি বাবা? আমি যেই হই না কেন, বলো না ঠাকুর, কেন কাঁদছো তুমি? বরযাত্রী এসে রয়েছে চুন্দি নদীর ঘাটে, ওরা টাকা না পেলে বিয়ে করবে না। এবার কি হবে বলো তো বাবা? 500 টাকা না পেলে ওরা মেয়েকে বিয়ে করবে না। আমি বাবা গরিব গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ও, এই কথা ঠাকুর। আচ্ছা বেশ, এবার চুপ করো, আর কেঁদো না, আর ঘরে গিয়ে বিয়ের আয়োজন করো। যাও, বরযাত্রীদের আর কন্যা যাত্রীদের খাবারের ব্যবস্থা করো। ও হ্যাঁ, কত টাকা দিতে হবে যেন বললে? 500 টাকা বাবা, 500 টাকা। আচ্ছা বেশ, কোনো গোলমাল করো না যেন ঠাকুর। আমি চুন্নির ঘাট থেকে বর আর বরযাত্রীদের নিয়ে আসছি, টাকার জন্য ভেবো না, সে হয়ে যাবে। যাও, আমি ঘাটে যাচ্ছি বর আনতে। আমি আগেই বলেছিলাম বরেন কর্তা, ওই গোপাল পালের মেয়ের সাথে বিয়ে দাও, তা তো তুমি শুনলে না। গোপাল মশাই 10 ভরি গয়না দিতে চেয়েছিলেন, ওর মেয়েটা কালো বলে তো তোমার পছন্দ হইল না। এবার দেখো কেমন লাগে। আরে একটুখানি দাঁড়াও পটলা, আর কিছুক্ষণ দেখে যাই। কেউ এলো তো এলো, না হলে আমরা এখানে আর কেউ থাকবো না। আগে ঠাকুর মশাই, তুমি যেই হও, এক্ষণে তোমার বর আর বরযাত্রী নিয়ে ওই বিয়ে বাড়িতে চলো। বিয়ের সব আয়োজন হয়ে গেছে সেখানে। কে হে তুমি? এমন হুকুম করতে এসেছো? আমরা 500 টাকা না পেলে কোনোভাবেই ছেলেকে বিয়ে বাড়িতে নিয়ে যাব না। সে কথা একটু পরে হবে, এখন ভালোই ভালোই চলো, বিয়ের সময় টাকা পয়সা সব বুঝে নিও।
আমরা কাউকে বিশ্বাস করি না। আমাদের টাকা এখানেই দিতে হবে, না হলে আমরা বর নিয়ে যাব না। সাবধান ঠাকুর মশাই, যদি ভালোই ভালোই না চলো তাহলে তোমার নৌকো সমত এখানে যে কজন দাঁড়িয়ে আছে এক একটাকে ধরে দুভাগ করে ফেলবো। কি এত বড় সাহস? কে তুমি শুনি? আমি রঘু ডাকাত। সর্বনাশ! রঘু ডাকাত? তাহলে তুমি সেই রঘু ডাকাত? ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ও বাবা গো, বাঁচাও গো। আমি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। এই চলো তোমরা, এক্ষুনি চলো বিয়ে বাড়ি, না হলে আজ আর রক্ষা নেই। তোমরা সবাই রঘু ডাকাতের পাল্লায় পড়েছো, তাড়াতাড়ি চলো, না হলে আজ আর রক্ষে নেই। কে বাবা তুমি? গরিবের বন্ধু? চুপ করো গো ঠাকুর, আমি রঘু ডাকাত। রঘু? ও যে বাবা রঘু ডাকাত, বাবা রঘু, বিয়েটা হওয়া পর্যন্ত তুমি এখানে একটু থাকো বাবা। মা কালী তোমাকে দীর্ঘজীবী করবে বাবা। না ঠাকুর মশাই, আমি এখানে থাকতে আসিনি। আমার গন্তব্য অন্য জায়গায়, আমি সেখানেই যাচ্ছি। এখানের এক জঙ্গলেই আমার দলবল রয়েছে, আমার এক্ষুনি সেখানে যেতে হবে। বিয়েতে কোনো রকম গোলমাল হলে আমাকে খবর দিও। আমি এবার আসি ঠাকুর মশাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সাবধানে যাও। আগে কর্তা, এই ঝড় জলের মধ্যেও কোথায় চললেন হনহনিয়ে? চারিদিকে কিভাবে বাস পড়তেছে দেখছেন তো? যে সময় আমার বাড়ি থেকে যান, বৃষ্টি থেমে গেলে না হয় তখন চলে যাবেন। চল মতিয়া, তাহলে কিছুক্ষণ মোড়লের বাড়িতে থেকেই যায়। চলুন, বৃষ্টি থেমে গেছে, চারিদিকে অন্ধকারও ঘনিয়ে এসেছে, আর দেরি করা ঠিক হবে না। ঠিক বলেছিস রে মতিয়া, আর বেশি দেরি করে আমাদের ঠিক হবে না। কর্তা, চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে, আমি বরং সঙ্গে হাড়ি গেন্ডা নিয়ে যাই। না না, মতিয়া আছে সঙ্গে, আমরা ঠিক চলে যাব, কোনো অসুবিধা হবে না। হুঁশিয়ার, সাবধান! তোমরা কারা? তোর বাপ, চিনতে পারছিস না? হারামজাদা বদমাস, গরিবের রক্ত চোষা। ও বাবা, তুই? বাবা রঘু, তুই এখানে কি করছিস? আমার বাবাকে মেরে গ্রামের মানুষের উপর জুলুম করে খুব পয়সা কামিয়েছো এতদিন, আর এখন বিপদে পড়ে বাবা রঘু, তাই না? এবার চলো রক্ত চোষা। কোথায় কোথায় যেতে হবে আমাকে? কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার বাড়ি। সেখানে কি? সেখানে গিয়ে তোমরা কি করবে? সেখানে তোমাকে কবর দেব, গরিবের রক্ত চোষা। তোমার জন্য গ্রামের মানুষ অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাই আজ তোকেই শেষ করব। এবার চলো।
এই না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমি কিছু করিনি। কিছু করিনি তাই না? এবার চল তোর বাড়ি। এতদিন যা পাপ করেছিস তার সব কিছু আজ হিসেব নেব, না হলে এক কপে এখনই মাথাটা কেটে ফেলে দেবো। চল বলছি। না না, আমাকে বেরো না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিরে রক্ত চোষা, বাঁচতে চাস? আমাকে মেরো না রঘু, আমাকে মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আচ্ছা তাই নাকি? তা তোমার এই ভিটেতে কত টাকা কড়ি পোতা আছে? নাও শিগগিরই সেই জায়গাটা দেখিয়ে দাও, নইলে কপালে খুব দুঃখ আছে তোমার। টাকা? টাকা কোথায় পোতা আছে? না না, ওসব মিছে কথা। কোনো টাকা পোতা নেই আমার বাড়িতে। আচ্ছা, এই গরিবের সাথে জুলুমবাজি করে যে টাকা রোজগার করেছো সেসব কোথায় গেল? তোমার ঘরে আগুন দেওয়ার সময় সেসব তো কিছু নিয়ে যেতে পারোনি সঙ্গে। ওসব টাকা নিশ্চয়ই তোমার এই ভিটেতেই পোতা আছে। কোথায় পোতা আছে সেগুলো দেখিয়ে দাও এক্ষুনি। টাকা? টাকা কোথায়? বাবা রঘু, তুমি বিশ্বাস করছো না কেন? বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই। তুমি এসব ভুল ভাবছো। বেশি কথা বাড়িয়ে লাভ নেই। হয় সেই টাকার সন্ধান দিবি, নয়তো তোকে এখানেই জ্যান্ত কবর দেব। আমি এখন রঘু ডাকাত, আমি এখন আর সেই সাধারণ ব্রাহ্মণ নই, বুঝলি? তোদের কারণেই আজ আমি সর্বহারা এক ডাকাতে পরিণত হয়েছি। এবার একে একে সব শেষ করব। আমি তোদের কাউকে ছাড়বো না। মরার ভয় থাকলে শিগগিরই বলে ফেল, কোথায় রেখেছিস সেই টাকা কড়ি? কি হলো বল? আহা, লাগে তো। এই বুধো, তোরা খাড়াটা দিয়ে ব্যাটার মুন্ডুটা নামিয়ে দে তো এখনই। এই অন্ধকারে আমি একটা চোখে ভালো করে দেখতে পাই না। টাকা পয়সা কোথায় যে পোতা আছে এই অন্ধকারের মধ্যে আমি কি করে দেখাবো? তবে রে, এই মেরো না, মেরো না। এই বুড়ো বয়সে হাড় করে ভেঙে পঙ্গু করে রাখবে নাকি? দাঁড়াও, দেখাচ্ছি। এই জায়গাটা, এই জায়গাটা। এটা ঠিক জায়গা তো? না হলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। অন্ধকারে ঠিক ঠাউর করতে পারছি না, মনে হয় এই জায়গাটাই। হ্যাঁ, এই গাছটার গোড়াতেই তো কলসিগুলো পুঁতে রেখেছিলাম। ঠিক আছে, যদি না পাই এই গর্তেই তোকে কবর দেব। এই তোরা ওখানে গিয়ে খুঁড়ে দেখ তো, খুঁড়ে দেখ কি আছে ওখানে। কিছু না থাকলে ওকে এই গর্তেই পুঁতে মাটি চাপা দিয়ে দে। সর্দার, কলসি পাওয়া গেছে। দেখো কলসিগুলোতে কেমন মোহর চকচক করছে। বেটা এতদিন ধরে গরিবের রক্ত চুষে ভালোই মাল কামিয়েছে। বেটা হতচ্ছাড়া, গরিবের রক্ত চুষে চুষে মাটির তলায় কলসি ভরেছ। আর কোথাও কিছু আছে? থাকলে শিগগির বল, না হলে এই খারাপ পড়লো তোর ঘাড়ে। না না না, আর নেই, আর কোথাও কিচ্ছু নেই। এই আমার জীবনের শেষ সঞ্চয়। বাহ, আবার খুব সুন্দর করে বলছে সঞ্চয় করেছে, যেন বেটা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে এসব সঞ্চয় করেছে। তা গরিবের আর অসহায় মানুষের রক্ত চুষে এসব সঞ্চয় করেছো তাই তো? যেখান থেকে চুষে এগুলো সঞ্চয় করেছো এবার সেখানেই যাবে এগুলো, বুঝলে? ইংরেজদের চামচা। এই চল তোরা। এই ঘাটে চল তো মতি, এক্ষুনি লোক ডাকতে হবে। এই শিবতলা পার হওয়ার আগেই রঘুর দলকে ধরতে হবে। কি হলো কর্তা, এত রাতে তুমি এখানে? ওরে তোরা শিগগিরই সড়কি নিয়ে চল, বেটা রঘু আমার সর্বস্ব লুটে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। বলো কি কর্তা, ওই রঘু বেটার দেখি খুব বার বেড়েছে। বেটাকে আজ উচিত শিক্ষা দেব। এই চল তো ধরা। কর্তা আপনি কোনো চিন্তা করবেন না, বেটার ঘাড় ধরে এনে
তোমার পায়ের কাছে ফেলবো এক্ষুনি। ওরে নে, থাম থাম, তোরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বেটারে ধর। বেশি কথা না বলে কাজ করে দেখা, কাজটা করতে পারলে মোটা মাল পাবি। এই বেটা রঘু, ভালো চাস তো? গজেন কর্তার যেসব মাল লুট করেছিস এক্ষুনি সব ফিরিয়ে দে, না হলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। তবে রে বেটা শুটকো, এই নে। প্রাণের মায়া থাকলে সরে পড়, না হলে একটাও বেঁচে ফিরতে পারবি না ঘাটে। হুজুর, হুজুর চলেন আমরা ফিরে যাই, এখানে থাকলে বেঘরে মারা পড়বো। পালিয়ে চলুন হুজুর, পালিয়ে চলুন। বেটা রঘু খেপা সার হয়ে আছে, ওর সামনে গেলে আমাদের গুতিয়ে মারবে। কিন্তু আমার টাকা পয়সার কি হবে? আমার যেখানে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল ওই রঘু। সবকটা ভিতুর দল পুষেছি এতদিন ধরে আমি। তোমার টাহার জন্য কি আমি জান দেব? যা হবে কাল দেখা যাবে। এখন ওই সারের সামনে গেলে আমাকে গুতিয়ে মেরে ফেলবে, তারপর আমার বউ বাচ্চা। ওরে বাবা রে, হুজুর ফিরে চলুন, হুজুর ফিরে চলুন। এই চুপ কর, মেয়ে মানুষের মতো কান্নাকাটি করতে হবে না। কাল থেকে তোরা এক বেলা খাবি, মাইনে কাল থেকে 8 আনা নয় 5 পয়সা করে পাবি মাসে। হুজুর বেটাকে কাল উচিত শিক্ষা দেব আমরা সবাই মিলে। এখন এখান থেকে চলুন। ওরে মুখ্য, কাল আর কিছু থাকবে রে? ও বেটা আজ থাকে হুগলি, কাল থাকে যশোর। ও কি এক জায়গায় থাকা লোক রে? এখন এখান থেকে চলুন। হুজুর, হুজুর, কাল রঘু আমার বাড়িতে ডাকাতি করেছে। আমার জমানো যত টাকা পয়সা ছিল সব লুট করে পালিয়েছে। আমি দলবল নিয়ে রঘুকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দলের একজনকে সড়কি মেরে আহত করে পালিয়ে যায়। হুজুর, রঘু আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে, হুজুর নিঃস্ব করে দিয়ে গেছে। ডিড ইউ হ্যাভ হাউ মাচ মানি? কত টাকা ছিল তোমার? 3 কলসি বললে সাহেব রেগে যাবে, ভাববে মনে হয় ওনার টাকাই মেরেছি আমি। মনে মনে খেয়ে বেড় করছো। কত টাকা নিয়েছে তোমার রঘু? আগে হুজুর 500 টাকা। ডোন্ট মাইন্ড, আই উইল গিভ ইউ 500 রুপিস ইন ক্যাশ। আমি বছরে 100 টাকা করে তোমাকে বকশিস দিবে। 5 বছরে তোমার ক্ষতি সব পূরণ হয়ে যাবে। ভালো করে কাজ করো, আর ওই রঘু ডাকাতকে ধরার ব্যবস্থা আমি করছি। তুমি শুধু খবর রাখো এটা কোথায় থাকে, আর নীল চাষের দিকে খেয়াল রেখো। এবছর আগের বছরের তুলনায় নীল চাষ দ্বিগুণ করতে হবে, এটা মাথায় রেখো, তাহলেই টাকাটা তুমি পাবে। এই লোকটা কে হতে পারে, আর এখানেই বা এলো কেন? দেখে তো বাঙালি মনে হচ্ছে না। क्या मांगता है बेटा? लगता है तुम বাঙালি না আছো, কিন্তু ইদার क्या मांगता है? শুনলাম সাহেব আপনি নাকি জহরাত কেনেন, তাই এলাম তোমার কাছে কিছু জহরাত বেচতে। তুমি জহরত বিক্রি করো? না সাহেব, আমার ঠাকুরদা ছিল মুর্শিদাবাদের নবাবের উজির। লর্ড হেস্টিং সাহেব যখন নবাবের বাড়ি লুট করে, তখন কিছু নবাবের হীরের জহরত আমার ঠাকুরদার কাছে ছিল। সেগুলো উত্তরাধিকার হিসাবে আমি পেয়েছি। তার কিছু এখন বিক্রি করতে চাই আমি। রুপিয়ার বড় দরকার। কেমন জিনিস আছে দেখতে পারো। এই নবাব বাড়ির 7টা জিনিস আছে আমার কাছে, তার কোনোটার দাম 1000 টাকার চেয়ে কম হবে না। সঙ্গে আছে, দেখাতে পারো? দুখানা পান্না আছে সাহেব, দেখাচ্ছি। কিন্তু এখানে তো সে জিনিস দেখানো যাবে না সাহেব, আশেপাশে লোক চলে আসতে পারে। দামি জিনিস তো, আমার বিপদ হতে পারে। আপনি যদি দয়া করে আপনার ঘরে চলেন তাহলে খুব ভালো হয়। তাহলে এসো আমার সঙ্গে।
এই এখানে কেউ এসে পড়বে না তো সাহেব? তোমার কোনো ভয় নেই, নির্ভয়ে দেখাতে পারো। একটু আওয়াজ করলে নিঘাত মৃত্যু। যদি মরতে না চাস, সিন্ধুকের যত রত্ন আছে সব বার করে দে। কিন্তু সেসব তো এখানে নেই। তাহলে সেসব কোথায় রেখেছিস? সেগুলোর যত্ন করে রাখা আছে নীলকুঠির কাছারিতে। এতদিন গায়ের মানুষকে বোকা বানিয়ে এসেছিস, এবার আমায় বোকা বানাচ্ছিস, তাই তো? আমি জানি ওগুলো সব এখানেই আছে। সবকিছু এখনই বার করে দে, আর না হলে মর। তুমি আমার সাথে কাছারিতে চলো, আমি কথা দিচ্ছি আমার ছোট হিরে জহরত আছে, সবকিছু আমি তোমাকে দিয়ে দেব। এখান থেকে বেরোলে তোকে গুলি করে তারপর যাব। আমার বাবাকে মেরে গাছতলায় বসিয়ে রেখেছিলে, তাই না? তোমাকে এখন এখানে মেরে শুইয়ে রেখে যাব। এবার দেখি তোমাকে কে বাঁচাতে আসে। ও, তার মানে তুমি রঘুনাথ আচার্য, তাই না? তোমায় আমি চিনতে পারিনি, কি আশ্চর্য ব্যাপার। আহ, বাজে কথা রাখ। জহরত দিবি নাকি গুলি খাবি? আমার হাতে সময় খুব কম। এখানে কিছু নেই রঘু, এখানে বাক্স সিন্ধুক কিছু দেখছ? আমি জানি ওই বালিশের মধ্যেই সব হিরে জহরত ঢোকানো আছে। এক্ষুনি সব বার করে দে। আমি তো তোমাকে বললাম বালিশের মধ্যে কিচ্ছু নেই। বিশ্বাস করো, সবকিছু ওই নীলকুঠির কাছারিতে রাখা আছে। এদেশে কারো এত সাহস নেই আমার গায়ে হাত তোলে। এই, তুমি আমার গায়ে হাত তুললে? বেশি কথা না বলে জলদি বল, হিরে জহরত কোথায় রেখেছিস? না হলে এক্ষুনি গুলি করব। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। দয়া করে গুলি করো না, দয়া করে গুলি করো না। আজকের মতো অনেক হয়েছে, পরে আবার আসবো। তার জন্য তৈরি থেকো। শোনো শোনো শোনো, রঘুনাথাচার্য বর্তমান বাংলার রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে, সাহেব তাকে নগদ 500 টাকা পুরস্কার করবে। গ্রামবাসীদের কাছে এ আমার বড় অনুরোধ থাকবে। পিসিমা, কেমন আছো পিসিমা? শুনেছি আজ গ্রামে ঢেরা পিটিয়ে গেছে। আমার জন্য 100 টাকা ইনাম রেখেছে নাকি? হ্যাঁ বাবা, কিন্তু তুই এখানে এসেছিস কেন এত রাতে? যদি তোর কোনো বিপদ হয়? গ্রামবাসীদের নিয়ে তোমরা চিন্তা করো না পিসিমা, গ্রামবাসীরা সবাই আমার সঙ্গেই আছে, তারা আমার ক্ষতি করবে না। তোমাকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। আমি তাহলে এবার আসি পিসিমা। শোন বাবা রঘু, আমি এই অক্ষয় তৃতীয়ায় ব্রত করব। যদি তুই থাকতে পারিস খুব ভালো হতো। ঠিক আছে পিসিমা, সেদিন গায়ের লোকেদের কিছু দানও দেওয়া হবে। যাদের ঘর পুড়েছে তারা পাবে টাকা, আর যারা দিনমজুর তারা পাবে কাপড়, আর ছোট ছোট ছেলেমেয়েরা পাবে মিঠাই। সন্ধ্যার সময় যেন গায়ের সবাই হাজির থাকে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। খবরটা এখন দারোগা বাবুকে গিয়ে বললে নগদ কর করে 500 টাকা। আমার শেষ বয়সে আর চুরি করে বেড়ানো লাগবে না। 500 টাকাটা পেলে আমি সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। দারোগা বাবু, জব্বর খবর আছে। শুনলে তোমার অনেক উপকার হবে, সাথে আমারও খানিক উপকার হবে। কি খবর আছে, জলদি বলো। দারোগা বাবু, অক্ষয় তৃতীয়ার দিন রঘু তার বাড়িতে থাকবে, গ্রামের লোকেদের দান করবে। সেদিন যদি সময় মতো তার বাড়িতে গিয়ে হানা দেওয়া যায়, তাহলে রঘু বেটা ধরা পড়বেই। এই খবর যদি সত্যি হয় আর রঘুকে যদি আমরা সত্যিই ধরতে পারি, 500 টাকা তুমি অবশ্যই পাবে। আগে বাবু, অনেক দিনের আশা, টাকাটা পেলে আমি কাশি চলে যাব।
আমি আর এ তল্লাটেই থাকবো না। রঘুনাথ, পালানোর একদম চেষ্টা করো না। পুলিশ তোমার বাড়ি ঘিরে ফেলেছে, ধরা দাও, না হলে মারা পড়বে। থানায় যেতে হয় যাব, কিন্তু তার আগে এর দান খয়রাতি শেষ হোক, তারপর যাব। জোর জুলুম চালালে এখানে দাঙ্গা হবে। এখানকার সব ছেলে ছোকরারা আমার দলে। আমি খুন জখম চাই না। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, কথা দিলাম কাজ শেষ হলে আমি আপনার সঙ্গে যাব। এবার চলুন, আমাকে কোথায় নিয়ে যেতে চান? সাহেব সাহেব, শুনেছেন রঘু ধরা পড়েছে? হোয়াট? তাহলে তো আমার এক্ষুনি থানায় যেতে হয়, গিয়ে বেটার সঙ্গে একটা সাক্ষাৎ করে আসি। গজেন, তুমি এখন যাও, রঘুর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। রঘুনাথ আচার্য, বর্তমান বাংলার রঘু ডাকাত, অবশেষে ধরা পড়লে বিচারে তোমার কি শাস্তি হবে জানো? বেশি কিছু হবে না, 2-4 বছরের জেলের ঘাড়ি টানতে হতে পারে, বা ফাঁসিও হতে পারে। তাছাড়া কালাপানি জেলেও যেতে হতে পারে। না, আমি ডাকাতি করিনি, আর খুনও করিনি। আমার কেন ফাঁসি হবে? তোমার নামে ডাকাতি মামলা আছে। তুমি গজেন ঘোষের বাড়িতে ডাকাতি করেছো, আর লোকের ঘরেও আগুন দিয়েছো। তোমার শাস্তি পেতেই হবে। কেন? তোমার ঘরে ডাকাতি হয়নি? আমার ঘরে ডাকাতির কথা ছেড়ে দাও। কেন নিজের ঘরে ডাকাতির কথা চেপে যাচ্ছ কেন? নিয়ে এসো সবার সামনে। তোমার ঘরে ডাকাতি হয়েছে, লাখ লাখ টাকার হিরে জহরত তোমার ঘর থেকে লুট করে নিয়ে গেছে রঘু ডাকাত। এগুলো বলো, চুপ করে আছো কেন? তুমি কিন্তু অপারেটের সময় ছাড়িয়ে যাচ্ছ রঘু। আমি তোমাকে কালাপানি জেলে পাঠাতে পারি জানো? ওখানের শাস্তি তুমি কল্পনাও করতে পারবে না। পেতে হয় পাবো, তাতে আমি কিচ্ছু ভয় পাই না। না, একটু ভয় পাচ্ছে না? শোনো, আমি হাকিমকে বলে তোমার সাজা কিছুটা কমিয়ে দিতে পারি। তা আমার জন্য এত দরদ কিসের তোমার? তুমি আমার হিরে জহরত গুলো ফিরিয়ে দাও, আমি তোমার সাজা মাফ করে দেব। সেগুলো আমি জঙ্গলের এক গাছতলায় পুঁতে রেখেছি, আমি ছাড়া তার হদিশ কেউ জানে না। তোমাকে আমি সেখানে সঙ্গে করে নিয়ে যাব, চলো আমার সাথে। আমি ওখানে যেতে পারবো না। ওগুলো ওখানে যেমন পড়ে আছে তেমনই থাকবে। কেউ খুঁজে পেলে নেবে, না পেলে ওখানেই থাকবে। তোমার ফাঁসি হয়ে গেলে কি করবে? তখন তো ওই সব হিরে জহরত ভোগ করতে পারবে না। সেগুলো যেমন আছে তেমনই থাকবে, সেসব আর ফেরত পাবে না তুমি সাহেব। অনেক মানুষের সর্বনাশ করে সেসব তুমি উপার্জন করেছো, সেই ধন সম্পদ আর তোমাকে ভোগ করতে দেব না আমি। পাগলামো করো না রঘু, ওগুলো আমাকে ফেরত দিলে তোমাকে আমি জেল থেকে মুক্ত করে দেব, আর সঙ্গে তোমার সারা জীবনের খরচও দেব। এবার তুমি একবার ভেবে দেখো কি করবে। সারা জীবন জেলে পচে মরতে চাও, নাকি সারা জীবন রাজার হালে বসতে চাও? তোমাকে আমি বিশ্বাস করি না সাহেব। তোমার জন্য এই গায়ের অনেক দুঃখী গরিবের চোখে জল ঝরেছে, কিন্তু তাতেও তোমার মন গলেনি। তোমায় আমি হাড়ে হাড়ে চিনি। তুমি আমার বাবাকে খুন করিয়েছো। তুমি সাপের চেয়েও বিষাক্ত মানুষ। আমি একবার জেল থেকে বেরোতে পারলেই তোমার ওই নীলকুঠি আমি ভেঙে জ্বালিয়ে দেব।
যদি ভালো চাও তো এখান থেকে সরে পড়ো, আর সঙ্গে ওই গজেন বেটাকেও নিয়ে যেও। আমি দারোগাকে বলছি, দেখি তুমি কিভাবে এখান থেকে বেরো। তুমি যাতে সারা জীবন এখানে পচে মরো, আমি তারই ব্যবস্থা করে যাচ্ছি। দারোগা, তুমি খরা করে কেস লেখো, এই বদমাসটা ফাঁসির হাত থেকে যেন কোনোভাবে বাঁচতে না পারে। সে কথা আমায় বলতে হবে না হুজুর, আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু দেখে যান কিভাবে বেটাকে ফাঁসি কাটে ঝোলায়। গুড, ইটস ভেরি গুড, ডু ইট। হাওলদার, হাওলদার। কা হুয়া বাবু, ইতনা সারের মতো চিল্লানছেন কাহে? বলছি হাওলদার, বিচারে আমার কি শাস্তি হতে পারে বলো তো? তোমার কোনো কি ধারণা আছে? জেল না ফাঁসি? कुछ बोला जाए ना बाबू साहब, जितना गुस्सा देखिए गेছেন उसमें आपका जेल भी होते पारे, फांसी भी होते पारे। কেন? আমি তো কোনো খুন করিনি, তাহলে আমার ফাঁসি হবে কেন? तब जेल होते पारे। কতদিন থাকতে হবে সেখানে? कम करके 14 साल पकड़ो। ওরে বাবা, তাহলে তো সেখান থেকে আর ফিরতেই পারবো না। 14 বছরের ঘানি টানতে টানতেই তো মারা যাব। শুধু ঘানি টানা লয় বাবু, पत्थर भी भांगते हुए, गम भी पिसते हुए, ये सब काम करते करते जान भी बेरिए যেতে পারে। 14 বছর ওখানে কাজ করা তো অত সহজ নয়। 14 বছর ওসব কাজ করলে তো মরেই যাব, কিন্তু হাজার হাজার টাকা, হিরে জহরত সব তো ওই গাছতলাই থেকে যাবে। সেসব টাকায় কত মানুষের যে ভাগ্য খুলে যেত, কি আর করা, সেসব আর কোনো কাজেই লাগলো না। তবে নীলকর সাহেব বেটা অনেক অত্যাচার করেছে, আর ওই গজেন ঘোষটাও খুব বদমাস। ওই দুটোকে সর্বশান্ত করেছি, এই আমার কাছে অনেক। আচ্ছা হাওলদার, তুমি এই জেল পাহারা দিয়ে মাসে ক টাকা পাও? कितना और देवे बाबू, এই মাস গেলে মহিনা হিসাবে 9-10 টাকা দেয় আমাকে। কি 10 টাকা? আর আমার গাছতলায় হাজার হাজার টাকা হিরে মানিক পোতা আছে। হায় রে। আচ্ছা হাওলদার, তোমার বাড়ি কোথায়? बाबू हमार घर बिहार का छपरा जिला में रघुनाथपुर गांव में है। কি বললে? রঘুনাথপুর? আমার নামে গ্রাম? বাহ, তা গ্রামে তোমার কে কে আছে? ক বিঘে জমি জায়গা আছে তোমার? গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, গোলা ভরা ধান এসব আছে? না বাবু, ও সব কিছু নেই আমার। আমি খুব গরিব মানুষ আছি, 2 বেলা 2 মুঠো খাকে জিন্দা থাকি। তুমি তো গরিব মানুষ, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি যদি চাও তো আমি তোমাকে রাজা করে দিতে পারি। আমার যা আছে তা তোমার 7 পুরুষেও খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু কি করব বলো, সেসব তো মাটির তলায় চাপা পড়ে গেল। ভেবেছিলাম গরিব মানুষকে কিছু দিয়ে যাব, তার হলো না। আমি তো জেলে চলে যাব, সব তো মাটির নিচেই চাপা পড়ে থাকবে, কাউকে বলে গেলেও সে খুঁজে পাবে না। ভালো কাজ করা মনে হয় আমার ভাগ্যে নেই। কালু, সর্দার পুলিশের হাতে ধরা পড়েছে আজ 2 দিন হয়ে গেল। আমাদের এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। বুঝো না, এভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে চলো আমরা জেল ভেঙে সর্দারকে এক্ষুনি বাইরে বের করে নিয়ে আসি। চলো। কি সর্দার বাবু, ঘুমালে নাকি? ঘুম? ঘুম কি জিনিস তা কবে যে ভুলে গেছি নিজেও জানি না। কিন্তু কেন বলো তো? বাবু, আপনার সেই টাকা পয়সার হদিসটা আমাকে যদি একটু বলে দিতেন, আমি একবার ঢুঁড়কে দেখতাম খুঁজে পাই কি না। বলে দিলে কি আর পাবে? শিবতলার পরে গঙ্গার তীরে বরাবর 8-10 ক্রোশ জঙ্গল আছে জানো? সেখানে এক পুরনো বট গাছ আছে, তার তলায় গজেন ঘোষের 3 কলসি টাকা আর ম্যালকাম সাহেবের 1 পোটলা হিরে জহরত পোতা আছে। তুমি যদি পারো ওখানে গিয়ে তুলে নিও, কিন্তু সবটাই একা নিও না যেন। কিছুটা তুমি নিও আর কিছুটা গরিবদের মাঝে বিলিয়ে দিও, বুঝলে?
सरदार बाबू আমি উহ জঙ্গল মে গিয়ে হে বহুত বার, লেকিন ওখানে বদগাছ তো বহুত আছে। আমি ঠিক করে বুঝবো কি করে যে আপনি কোন বটগাছ তার নিচে টাকার কলসি পুঁতে রেখেছেন? একের পর এক বট গাছের তলা খুঁড়ে দেখবে, যতদিন না পাও ততদিন খুঁড়তে থাকবে। वहाँ पे तो অনেক বটগাছ আছে, এক কে বাদ এক খুঁড়ে দেখতে আমার তো বহুত সময় লাগবে। তা তো একটু লাগবে। প্রত্যেক গাছের গোড়া খুঁড়ে দেখতে গেলে আমার তো 2-3 মাসেরও বেশি সময় লাগবে। 2-3 মাস কেন, 2-4 বছরও লাগতে পারে। সর্দার বাবু আপনি সাথে থাকলে তো বিলকুল জায়গাটা দেখিয়ে দিতে পারেন, কি সর্দার বাবু পারেন না? হ্যাঁ তা তো পারি, কিন্তু আমি সেখানে যাব কেমন করে? আমি তো জেলে বন্দি হয়ে বসে আছি। उसका চিন্তা একদম করবেন না বাবু, ওসব আমি পুরা বন্দোবস্ত করে দেব। হজরাত মে আমার সাথে ওখানে যেতে পারবেন? তা কেন পারবো না? হজরাত মে আমি আপনাকে ওহা নিয়ে যাব, লেকিন ওয়াদা করতে হবে ওই টাকা আমাকে আপনি দিবেন। আমার সাথে একদম ধোকাবাজি করবেন না। हवलदार जी, ये रघु मर्द का बात और हाथी का दांत बहुत मजबूत है। ঠিক है সর্দার বাবু, আমি রাতে ঠিক সময় মতো আপনাকে ডেকে নেব। বাবু আজ রাত মে তৈয়ার থাকবেন, আমার ওই 3 কলসি টাকা পেতেই হবে। আমাকে আমাকে এ দেশের রাজা বানতেই হবে। সর্দার জি কোথায় কোথায় তুমি? अंधेरा में কিছু দেখতে পাচ্ছি না। লকআপ का दरवाजा খুলে দিয়েছি, আপনি এবার বেরিয়ে আসুন। আরে সর্দার, আমরা এসেছি আপনাকে জেল ভেঙে বের করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিন্তু আপনি জেলের বাইরে কি করে এলেন? সে কথা আমি পরে বলছি, এবার এখান থেকে চটপট চলো। আর হ্যাঁ হাওলদার, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছু জানো না, কিছু দেখোনি, এটা মাথায় রেখো। আর যদি মুখ খোলো তাহলে তোমার শরীর থেকে মাথাটাও খুলে যাবে, আর যদি মুখ না খোলো সময় মতো তোমার বাড়ি তোমার প্রাপ্য টাকা পৌঁছে যাবে। তার জন্য তুমি নিশ্চিন্তে থাকো। এবার আমি আসি, আমার এখন অনেক কাজ আছে। সব থেকে বড় কাজ এখন আমার পুরো বাংলাকে মুক্ত করা। मतलब আমাকে আপনি বোকা বানিয়েছেন সর্দার বাবু? আহ, বেশি কথা বলো না, তোমাকে কেউ বোকা বানায়নি। তুমি আমার জন্য যা করেছো তার ফল তুমি পেয়ে যাবে। হাওলদার হাওলদার, এই তো স্যার, यही है স্যার, আসছি। রঘুর নামে কেস ফাইল হয়ে গেছে, কালই রঘুকে কলকাতা হাইকোর্টে তোলা হবে। বেটা কি করছে এখন? मतलब স্যার রঘু লকআপ মে নেই है। হোয়াট? রঘু লকআপে নেই মানে কি বলছো এসব? রঘু লকআপে না থাকলে তোমার কি শাস্তি হবে তুমি কি তা জানো? এমনকি আমার চাকরিও চলে যেতে পারে। কই চলো তো দেখি, আমি একবার দেখে আসি। লকআপের দরজাটাও দেখছি ভাঙা নেই, তাহলে রঘু পালালো কিভাবে? তুমি নিশ্চয়ই তাকে ছেড়ে দিয়েছো। রঘু তোমাকে টাকার লোভ দেখিয়েছিল বুঝি? এই কে আছো? হাবিলদারকে এক্ষুনি গ্রেপ্তার করো। না 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 স্যার, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করিয়ে দিন স্যার। আর হবে না স্যার, আর হবে না, দয়া করিয়ে মাফ করিয়ে দিন স্যার। তুমি কত বড় ভুল করেছো তুমি তা নিজেও জানো না। ঘটনাটা সাহেব জানতে পারলে তোমার সঙ্গে আমার কপালেও দুঃখ আছে। আর এখন বলছো ক্ষমা করে দাও? ক্ষমা তোমাকে একজনই করতে পারে। কি হচ্ছে? একটু গোলমাল করছো কেন দারোগা? লকআপ খালি কেন? রঘুকে কোন কোর্টে চালান করেছো? রঘু যেন কোনো উকিল না পায়, এই কথাটা যেন মনে থাকে দারোগা। সাহেব একটা ভুল হয়ে গেছে আমাদের। হোয়াটস রং উইথ ইউ? কি ভুল হয়েছে তোমার? রঘুকে আমরা কোর্টে চালান করতে পারিনি সাহেব। রঘু কাল জেল থেকে পালিয়েছে। রঘুর দলবল কাল রাতে থানায় এসে হামলা করে রঘুকে নিয়ে পালিয়ে যায়।
হোয়াট দ্য হেল, কি বলছে এসব? আর ইউ ক্রেজি? লকআপের দরজায় কোনো একটা আঘাতের চিহ্ন নেই। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে কেউ লকআপ খুলে ছেড়ে দিয়েছে রঘুকে। আই উইল পানিশ ইউ। এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। কে ডিউটিতে ছিল কাল রাতে? আমাদের হাওলদার বাবু। কত টাকার লোভে রঘুকে ছেড়ে দিয়েছো? माफ करिए दिन सर, माफ करिए दिन, दोबारा नहीं होगा। এই ছোট লোকটাকে নিয়ে যাও, আজ রাতে একে মেরে গঙ্গায় ভাসিয়ে দাও। रहेम हुजूर रहेम, हमें माफ करिए दिन सर, हमें माफ करिए दिन, हमार बीवी बच्चा আছে। এবার চলো আমার সঙ্গে, রঘুর সঙ্গে সাথ দেওয়ার মজাটা এইবার টের পাবে। নাও হাওলদার বাবু, এবার পালাও। তোমাকে আমি এখন এনকাউন্টার করে এই নদীর জলে ভাসিয়ে দেব। এটা কাদের আওয়াজ? মনে হচ্ছে কোনো ডাকাতের দল এদিকে আসছে। अब आपका खेल खत्म है दरगाह बाबू, ये जैसे डाकत नहीं है, ये है रघु डकायत और उसका साथी। अब बचना मुश्किल है तुम्हारा दरगाह बाबू, वो लोग এখানেই আসছে। কি হচ্ছে ওখানে? এই কারা রে ওখানে? কি করছিস তোরা? हामी गो सरदार बाबू, हामी हवलदार रतन सिंह, बचाइए सरदार बाबू, हमाके बचाइए। আরে এ তো হাওলদার। হে কি, এ তো রঘু ডাকাতের দল। হাওলদার, তুমি এখানে কি করছো এত রাতে? ये लोग हमाके मेरे गंगा का पानी में भासी देते चाहे, हमाके बचाइए सरदार जी, हमाके बचाइए। আচ্ছা বটে, মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেবে? এত বড় সাহস! এই বুধো, এই দারোগাকে নিয়ে চল আমাদের সঙ্গে। আর হাওলদার বাবু, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার আর চাকরি করার দরকার নেই। তোমার টাকা পয়সা আমরা তোমার বাড়ি পাঠিয়ে দেব। बहुत बहुत धन्यवाद सरदार बाबू, আপনাকে এদেশের মানুষের খুব দরকার। আপনি সাবধানে থাকবেন, ভগবান आपका ভালো করে। अब मैं चलता हूँ सरदार जी। বুধো, তারকার গলায় দড়ি দিয়ে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে চল। বেটাদের খুব চর্বি জমেছে গরিবের উপর অত্যাচার করতে করতে। একে একে সব কটাকে শেষ করবো এবার। সর্দার, একবার দেখে নিলে হয় না বেটা বেঁচে আছে কিনা মরে গেছে? হ্যাঁ, তা একবার দেখে নিলে ভালো হতো। দেখ তো বুধো, বেটা মরে গেছে কিনা বেঁচে আছে। মনে হয় বেটা মরেই গেছে। সর্দার, দারোগা বাবু তো মারা গেছে। বুধো, দড়ি খুলে দে, বেটাকে এখানেই ফেলে দে। হুজুর, ওখানে অত ভিড় কিসের? মনে হচ্ছে কেউ মারা গেছে। চারিদিকে রঘু যে তাণ্ডব চালাচ্ছে, তাতে এমন কিছু তো হবারই কথা। কিন্তু কার কপালে এমন দুর্দশা হলো? বেশি কথা না বলে গিয়ে দেখে আসি ঘটনাটা কি ঘটিছে। আরে মতিয়া, এ তো দারোগা বাবুর লাশ। এ নিশ্চয়ই ওই বেটার রঘুরই কাজ। মতিয়া, তুই খবরটা তাড়াতাড়ি সাহেবকে দিয়ে আয় যা। হুজুর, হুজুর, তাড়াতাড়ি চলেন। রাস্তায় দারোগা বাবুর মৃত লাশ পড়ে আছে। এ নির্ঘাত ওই রঘুরই কাজ। কি বলেন কর্তা? হোয়াট? কি বলছো এসব মতি? তুমি চলো আমার সাথে এক্ষুনি। কোথায় দারোগা বাবুর লাশ? দেখুন সাহেব, দেখুন
কিভাবে দারোগাবুর লাশ পড়ে আছে রাস্তার মাঝখানে। আমার কিন্তু খুব ভয় করছে সাহেব। এবার মনে হয় আমার আর তোমার পালা। ওকে খুব শিগগিরই ধরতে না পারলে আমার আর তোমার অবস্থা ঠিকই এমনি হবে সাহেব। কিছু একটা করুন সাহেব, কিছু একটা করুন। বেটা এতদিন ঘর বাড়ি পুড়িয়েছিল, এবার তো মানুষ খুন করছে। ডোন্ট মাইন্ড, তুমি চিন্তা করো না রঘু, এবার আমার আসল রূপটা দেখবে। আমি আজই পুরো বাংলায় ঘোষণা করে দিচ্ছি, রঘুকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 2000 টাকা দেওয়া হবে। পুরো বাংলার পুলিশ প্রশাসনের উপর কড়া নজরদারি করতে বলছি। যেখানে রঘুকে দেখা হবে, দেখা মাত্রেই গুলি করা হবে। লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শোনো শোনো শোনো, আদেশ করেছে ম্যালকম সাহেব, রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ 2000 টাকা ইনাম দেওয়া হবে। এ বাংলার যে প্রান্তেই রঘুকে দেখা যাবে, দেখা মাত্রই ওই রঘুকে হত্যা করা হবে। শোনো শোনো শোনো। বাপ রে, 2000 টাকা! এত টাকা তো বাপের জন্মে কোনোদিন চোখে দেখিনি। এ টাকা পেলে আমার 3 পুরুষ বসে খাবে। ঠিক বলেছো রতনদা, এবার মনে হয় রঘুর আর কোনো নিস্তার নেই। এই 2000 টাকার লোভে রঘুকে যে কেউ ধরিয়ে দেবে, আর ধরিয়ে না দিলেও বা কি হবে? রঘুকে দেখা মাত্রই তো গুলি করার আদেশ দিয়েছে সাহেব। ঠিক বলেছো ভাইয়া, রঘু এমনিতেও মজবে, অমনিতেও মজবে। তাহলে ওকে ধরিয়ে দিলে তার বিনিময়ে 2000 টাকা পেয়ে যাবে। তাহলে ক্ষতি কি? লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরপর রঘুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শোনা গেছে রঘু নাকি ডাকাতি ছেড়ে মা কালীর সাধক হয়ে গেছিল। এরপর পুরো বাংলায় রঘু নামধারী অনেক ডাকাতেরই উৎপত্তি হয়েছে। এক কথায় বলতে রঘু ডাকাত নামটা ছিল সেকালের একটা ত্রাস। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।